নানা জল্পনা কল্পনা ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছুর পরে অবশেষে কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়েই দলটা ঘোষণা করলেন, যেখানে অনেকগুলো পছন্দের নামও রয়েছে, আবার কয়েকটা বিরক্তিকর নামও রয়েছে। সেগুলো নিয়েই একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ব্রাজিলের স্কোয়াড ঘোষণার মধ্যে শুধু একটা নামের প্রতিই সবার নজর ছিল, সেটা নেইমার জুনিয়র। আমাদের সকলের নজর ওই একটা জায়গায়। আনচেলত্তি আপনি যাকে খুশি ডাকেন, আপাতত নেইমারের নামটা নিতে ভুললেন না, এরকমেরই একটা অবস্থা। রাগ করলেন? ওই যে এই মুহূর্তে যে ভাইরাল নামটা, সেই ভাইরাল টপিকটাই এখন সবার সামনে। কার্লো আনচেলত্তি রাগ করলেন? অবশেষে তিনি আর রাগ করলেন না, নেইমারকে নিয়েই স্কোয়াডটা ঘোষণা করলো। তবে একটা জায়গায় কার্লো আনচেলত্তিকে জিজ্ঞেস করতেই হয়, আপনি কি রাগ করলেন? কেননা দানিলোর নামটা আমরা কেউই আসলে এই স্কোয়াডে সহ্য করতে পারছি না, সহ্য করতে পারতামও না, কিন্তু সেই নামটা অবশেষে বিশ্বকাপের স্কোয়াডে যুক্ত হলোই। আরো কয়েকটা নাম রয়েছে, সেগুলো আলোচনা করব, তবে এর আগে আমরা শুরু থেকেই আলোচনাটা শুরু করি, স্কোয়াডটা বিশ্লেষণ করে আসি একটু। গোলকিপারের তরুণ দুইটা নাম আমরা অনেকেই আলোচনা করছিলাম, ব্যক্তিগতভাবে আমিও হুগো সুজা এবং বেন্তো এই দুইটা নামকে যুক্ত করছিলাম এলিসন বেকারের পাশাপাশি, কিন্তু ওই দুইটা নাম যুক্ত হলো না স্কোয়াডে। কেননা বেন্তো শেষ ম্যাচে আল নাসেরের ম্যাচটা একাই হাতছাড়া করলেন। যেভাবে একটা মিস তিনি করলেন, ওই একটা মিস বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার জন্য একেবারেই যথেষ্ট। এবং যেখানে মাথা একটাই, কার্লো আনচেলত্তি, তিনি নিশ্চয়ই এরকমের ভুল সহ্য করবেন না। হুগো সুজা শেষ কয়েকটা ম্যাচ একেবারেই ফর্মে নেই। ঘুরে ফিরে কার্লো আনচেলত্তি অভিজ্ঞতাকেই জায়গা দিলেন এলিসন বেকার, এডারসন এবং ওয়েভারটন। তবে ডিফেন্স লাইন আপে আনচেলত্তি দুই তিনটা চমকও খুব ভালোভাবেই দেখিয়েছেন। লিউ পেরেইরা, ইভানেস এবং উইজলি এই তিনটা নাম এই স্কোয়াডে যুক্ত হওয়ায় আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত, কেননা এরা খুব ভালোভাবেই ব্রাজিলকে সার্ভ করতে পারবে। বাকি যে নামগুলো ডিফেন্স লাইন আপে আমরা সবাই আগে থেকেই সবারই মুখস্থ ছিল, গাব্রিয়েল ম্যাগালেস, মার্কুইনিস, এই নামগুলো আমাদের সবারই মুখস্থ ছিল। এবং ডিফেন্স লাইন আপে বাকি দুজন ব্রেমার এবং ডগলাস সান্তোস। ডগলাস সান্তোস বেশ ভালোভাবেই এই স্কোয়াডের সাথে শেষ কয়েকটা ম্যাচে যেভাবে ছিল, তিনি খুব ভালোভাবেই এই স্কোয়াডে মানিয়ে নিয়েছেন এবং কার্লো আনচেলত্তিকে তিনি মন জয় করেই এই স্কোয়াডে প্রবেশ করেছেন। যেখানে দানিলো এই জায়গায় কার্লো আনচেলত্তিকে কিভাবেই তিনি হাত করে ফেললেন আমার জানা নেই। তারপরেও পুরো ডিফেন্স লাইন আপটাতে এই দুইটা নাম ব্যতীত, দানিলো এবং আন্দ্রেস আলেক্সান্দ্রো, এই দুইটা নাম ব্যতীত আমার আর কোনো নাম নিয়ে একটা অভিযোগও নেই। মিডফিল্ডে আমরা যেই পাঁচটা নাম নিয়ে অনেক বেশি আলোচনা করেছিলাম, আমাদের যেই প্রেডিকশন ছিল, শুধু আন্দ্রেস পেরেইরার জায়গায় লুকাস পাকেতায় এই স্কোয়াডে জায়গা পেয়েছেন। লুকাস পাকেতা এই স্কোয়াডে জায়গা পাওয়ার পেছনে সম্ভবত নেইমারই অনেক বেশি ভূমিকা পালন করেছে। কেননা বিগত ব্রাজিলের যেই ম্যাচগুলো লুকাস পাকেতা এবং নেইমার একই সঙ্গে খেলেছে, ওই জায়গায় আমরা যদি লক্ষ্য করি তাদের যেই কম্বিনেশন, সাম্বা সন্দের যেই কম্বিনেশন নেইমার এবং পাকেতার মধ্যে খুব ভালোভাবেই জমে ওঠে। কার্লো আনচেলত্তি ওই একটা জায়গায় কনসিডার করেছে এবং লুকাস পাকেতাকে এই স্কোয়াডে জায়গা দিয়েছে। বাকি যেই নামগুলো ফাবিনহো, ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারেস, এই তিনজন আমরা কনফার্ম ধরেই নিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে ফাবিনহোকে এখানে ইনক্লুড করার কারণ ছিল, ক্যাসিমিরো যদি কোনো কারণে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে হলুদ কার্ড খেয়ে যায়, তখন একজন অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ফাবিনহোকেই আনচেলত্তি এই জায়গায় বিবেচনা করবেন। আন্দ্রে সান্তোস এই দলে ডিফেন্সিভ মিডের যে দায়িত্বটা, তিনি যে মেইন প্লেয়ার হিসেবে, কি প্লেয়ার হিসেবে পালন করতে পারবেন, বিষয়টা একেবারেই সেরকম নয়। কেননা চেলসিতেও তিনি একজন রিপ্লেসমেন্ট হিসেবেই নামেন। সেই জায়গায় অভিজ্ঞতা এবং ফাবিনহোর বিগত যে ট্র্যাক রেকর্ড, সব কিছুর বিবেচনায় ক্যাসিমিরোর ব্যাকআপ হিসেবে ফাবিনহোকেই রাখা হয়েছে। আমাদের প্রেডিকশনটাই সেটাই ছিল। এবং ব্রুনো গ্রিমারেস এখানে তো থাকবেনই, ক্যাসিমিরোর সাথে খুব ভালোভাবে এই কম্বিনেশনটা জমে উঠবে। এবং ডিফেন্স এবং এই যে মিড, দুই জায়গায় কিন্তু কার্লো আনচেলত্তি খুব ভালোভাবেই চমক দেখিয়েছেন। দানিলো সান্তোস এই নামটা ব্রাজিলের শেষ দুইটা ম্যাচের আগে
কেউই কল্পনা করেনি। আমি ব্যক্তিগতভাবে এই নামটাকে তো কল্পনাই করিনি। হুট করেই এই নামটা লাইমলাইটে চলে আসে এবং রিসেন্ট যেই পারফরমেন্স, ম্যাচের আগে, ব্রাজিলের ম্যাচের আগে এবং ব্রাজিল ম্যাচের পরে ক্লাবের হয়ে যেই পারফরমেন্স, প্রত্যেকটা জায়গায় মুর্শিয়ানা দেখিয়েছেন দানিলো সান্তোস। অনেকে আমরা নামও দিয়ে ফেলেছি ব্রাজিলের কামাভিঙ্গা। ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ নিয়ে সম্ভবত কারোই কোনো অভিযোগ কিংবা প্রশ্ন তোলার জায়গা নেই। জোয়াও পেদ্রোর নামটা অনেকে বলতে পারেন, সেটা নিয়ে আমরা বিগত 2-3টা ভিডিওতে আলোচনা করেছি। নেইমারের জায়গাটা নেইমারকে ছেড়ে দিতে হবে এবং জোয়াও পেদ্রো এই জায়গায় বলির পাঠা হবেন, সেটাই হয়েছেন। কেননা কার্লো আনচেলত্তি, ওই যে বলছিলাম রাইট উইং থেকে কার্লো আনচেলত্তি যেই অ্যাটাকটা সাজাতে পছন্দ করেন, সেই জায়গায় তিনি একজন এক্সট্রা রাইট উইঙ্গার এখানে চুজ করবেন। সেই জায়গায় রায়ান চমক নিয়েই এই স্কোয়াডে যুক্ত হয়েছেন, যদিও অনেকে অ্যান্টনিকেও এই জায়গায় বিবেচনা করছিলেন, কিন্তু রায়ানকে, তরুণ তুর্কিকে কার্লো আনচেলত্তি এই জায়গায় রাফিনহার রিপ্লেসমেন্ট হিসেবে তিনি তাকেই নামাবেন। ভিনিসিয়াস মার্টিনেলি এক পাশে, রাফিনহা রায়ান আরেক পাশে। অ্যাটাকিং লাইনআপে নাম্বার 9 হিসেবে ওই যে ইগুর থিয়াগো এবং এনরিকের নাম আমরা সবাই বলে আসছিলাম। ফিজিক্যাল কন্ডিশনের জায়গায় তারা দুইজনই টিকে গিয়েছেন, রিসেন্ট ফর্মেও তারা টিকে গিয়েছেন। এবং ম্যাথিউস কুনহা, নেইমার জুনিয়র, যেই নামটার জন্য পুরো পৃথিবী রাত্র 3টা পর্যন্ত অপেক্ষা করেছে, সেই নামটা এই যে অ্যাটাকিং মিড হিসেবে, ব্রাজিলের কি প্লেয়ার হিসেবে, প্লেমেকার হিসেবে তিনিই থাকবেন। কার্লো আনচেলত্তি লুই হেনরিককেও এই জায়গায় যুক্ত করেছেন ওই যে রাইট উইঙ্গারের জায়গায়, কেননা সুপার সাব হিসেবে হেনরিকে খুব ভালোভাবেই প্রত্যেকটা ম্যাচে ব্রাজিলের চমক দেখিয়েছেন, সেই জায়গায় তিনিও টিকে গিয়েছেন। অ্যান্টনি সুযোগটা পেল না। আপনার কি মনে হয় এই স্কোয়াড ব্রাজিলকে কতটুকু নিয়ে যেতে পারবে এবং নেইমারের ইনক্লুশন দলের কম্বিনেশনটা কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।